ভাবুন তো, একজন ইউটিউবার একটা নতুন ব্লগ আপলোড করলেন আর কয়েকদিনের মধ্যেই সেই ভিডিওতে চলে এলো কয়েক মিলিয়ন ভিউজ। এটা কি শুধুই তার 41 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার থাকার কারণে, নাকি এর পিছনে রয়েছে এমন কিছু স্ট্র্যাটেজি যেগুলো আমরা সাধারণভাবে নোটিস করি না? আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টাই বুঝবো। আমরা দেখব সৌরভ যোশী কিভাবে এত বড় অডিয়েন্স তৈরি করেছেন, কেন তার নতুন ভিডিওতে এত ভিউজ আসে, আর তার কন্টেন্টের মধ্যে এমন কি আছে যার জন্য মানুষ বারবার ফিরে আসে। তবে শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে দেই, এটা সৌরভ যোশীর নিজের বলা কোনো সিক্রেট ফর্মুলা নয়। এটা তার চ্যানেলের কন্টেন্ট, আপলোড প্যাটার্ন, টাইটেলস, থাম্বনেলস এবং রিসেন্ট পারফরমেন্স দেখে করা আমার অ্যানালিসিস। চলুন শুরু করি। প্রথমেই একটু নাম্বারস দেখা যাক। বর্তমানে সৌরভ যোশী ব্লগস চ্যানেলে রয়েছে প্রায় 41.6 মিলিয়ন সাবস্ক্রাইবার্স। চ্যানেলের টোটাল ভিউজ 23 বিলিয়নের বেশি এবং এখন পর্যন্ত প্রায় 2500-এর কাছাকাছি ভিডিও আপলোড হয়েছে। অর্থাৎ এটা শুধু একটা বড় ইউটিউব চ্যানেল নয়, এটা বহু বছর ধরে তৈরি হওয়া একটা বিশাল কন্টেন্ট লাইব্রেরি। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, আজও তার নতুন ভিডিওসের অনেকগুলো কয়েক মিলিয়ন ভিউজ পাচ্ছে। যেমন রিসেন্ট আপলোডসের দিকে তাকালে দেখা যায় একটা ভিডিও প্রায় 6.5 মিলিয়ন ভিউজ পেয়েছে, আরেকটা 6.1 মিলিয়ন, আরেকটা 5 মিলিয়নের বেশি। আবার কিছু ভিডিও 3 থেকে 4 মিলিয়নের কাছাকাছিও রয়েছে। অবশ্য সব ভিডিও একই পারফরমেন্স করে না। একই সময়ের একটি রিসেন্ট ভিডিও প্রায় 1.2 মিলিয়ন ভিউজের কাছাকাছি ছিল। অর্থাৎ আমরা এটা বলতে পারি না যে সৌরভ যোশীর প্রত্যেকটা ভিডিও অটোমেটিক্যালি ভাইরাল হয়। কিন্তু প্রশ্ন হলো, তাহলে বেশিরভাগ সাকসেসফুল ভিডিও এত বড় নাম্বারে পৌঁছয় কিভাবে? এর প্রথম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো কনসিস্টেন্সি। ইউটিউবে অডিয়েন্স তৈরি করার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সেই অডিয়েন্সকে ধরে রাখা। একজন ভিউয়ার আজ আপনার ভিডিও দেখলেই সে কাল আবার আপনার ভিডিও দেখবে এমন কোনো গ্যারান্টি নেই। কিন্তু যখন একজন ক্রিয়েটার নিয়মিত কন্টেন্ট দেন এবং অডিয়েন্স তার লাইফস্টাইল, পার্সোনালিটি এবং স্টোরি টেলিংয়ের সঙ্গে পরিচিত হয়ে যায়, তখন একটা হ্যাবিট তৈরি হতে পারে। অনেক ভিউয়ারের কাছে নতুন সৌরভ যোশীর ব্লগ মানে শুধু একটা নতুন ভিডিও নয়, এটা তাদের ডেইলি এন্টারটেইনমেন্টের একটা অংশ। এখানেই কনসিস্টেন্সি এর পাওয়ার। এবার আসি দ্বিতীয় কারণটায়। এটা আমার কাছে আরো ইন্টারেস্টিং। সৌরভ যোশী এর কন্টেন্টের একটা বড় অংশ আসলে খুব সাধারণ এভরিডে লাইফের ঘটনা। ফ্যামিলি, শপিং, ট্রাভেল, ফ্রেন্ডস, স্মল সেলিব্রেশনস, প্র্যাঙ্কস, কখনো চ্যালেঞ্জ, কখনো আনএক্সপেক্টেড ঘটনা। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, তিনি শুধু আজ কি করেছি বলেই ভিডিও শেষ করেন না। অনেক সময় একটা সাধারণ ঘটনাকেও এমনভাবে প্রেজেন্ট করা হয় যাতে ভিউয়ারের মনে একটা কোশ্চেন তৈরি হয়। যেমন, ফাইনালি নিউ রোলেক্স লেলি। এখন ভিউয়ার ভাবতে পারে, রোলেক্স কেন কিনলেন, কেমন রোলেক্স, অথবা লিভিং ইন ক্যারাভান ফর 24 আওয়ার্স। এখানে কোশ্চেন তৈরি হয়, 24 আওয়ার্স ক্যারাভানের মধ্যে কিভাবে কাটালেন, কি সমস্যা হলো, কি এক্সপিরিয়েন্স হলো। অর্থাৎ টাইটেল দেখার পর ভিউয়ারের মাথায় একটা কিউরিওসিটি তৈরি হয়। আর ইউটিউবে কিউরিওসিটি খুব গুরুত্বপূর্ণ। এবার আসি থাম্বনেল এবং টাইটেলের কম্বিনেশনে। একটা ভিডিও ভালো হলেও মানুষ যদি ক্লিক না করে, তাহলে ভিডিওটা বড় অডিয়েন্সের কাছে পৌঁছানোর সুযোগ কমে যায়। তাই টাইটেল এবং থাম্বনেলের কাজ শুধু সুন্দর দেখানো নয়, এদের কাজ হলো ভিউয়ারকে থামানো। ধরুন থাম্বনেলে আপনি শুধু লিখলেন টুডেজ ব্লগ, এটা খুব সাধারণ। কিন্তু যদি থাম্বনেলের টাইটেলের মধ্যে থাকে একটা নতুন ঘটনা, একটা সারপ্রাইজ, একটা চ্যালেঞ্জ অথবা একটা কোয়েশ্চেন, তাহলে ভিউয়ার্সের কিউরিওসিটি তৈরি হতে পারে। সৌরভ যোশীর রিসেন্ট ভিডিওসের টাইটেলস দেখলে এই প্যাটার্নের অনেক উদাহরণ পাওয়া যায়। ফাইনালি নিউ রোলেক্স লেলি, লিভিং ইন ক্যারাভান ফর 24 আওয়ার্স, अवंतिका को ये বাইক পছন্দ আ গাই, अवंतिका में ভূত আ গায়া। এই ধরনের টাইটেল ভিউয়ারের মাথায় একটা কোয়েশ্চেন তৈরি করে, আর সেই কোয়েশ্চেনের আনসার পাওয়ার জন্যই ক্লিক করার একটা রিজন তৈরি হয়। তৃতীয় বড় বিষয় হলো ফ্যামিলিয়ার ফেসেস। সৌরভ যোশীর ভিডিওসে শুধু সৌরভ যোশী থাকেন না, সময়ের সঙ্গে সঙ্গে তার ফ্যামিলি এবং আশেপাশের কিছু মানুষও অডিয়েন্সের কাছে পরিচিত হয়ে উঠেছেন। আর এটা অনেকটা একটা টিভি সিরিয়ালের মতো কাজ করতে পারে। আপনি যখন কোনো সিরিয়ালের ক্যারেক্টারকে অনেকদিন ধরে দেখেন, তখন সেই ক্যারেক্টারের সঙ্গে একটা ফ্যামিলিয়ারিটি তৈরি হয়। পরের এপিসোডে কি হবে সেটা জানার পাশাপাশি আপনি ক্যারেক্টারগুলোকেও দেখতে চান।
একই ধরনের একটা এফেক্ট রেগুলার ব্লগ অডিয়েন্সের ক্ষেত্রেও তৈরি হতে পারে। আজকে যদি কোনো ফ্যামিলি মেম্বার ভিডিওতে থাকেন, তাহলে ভিউয়ার তার রিয়াকশনও দেখতে চাইতে পারেন। অর্থাৎ অডিয়েন্স শুধু ইভেন্টের জন্য নয়, মানুষগুলোর জন্যও ফিরে আসে। এটা লং টার্ম অডিয়েন্স বিল্ডিং এর একটা গুরুত্বপূর্ণ দিক। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে, ইমোশন। সৌরভ যোশীর ব্লগ কন্টেন্টে বিভিন্ন ধরনের ইমোশন দেখতে পাওয়া যায়: কমেডি, সারপ্রাইজ, এক্সাইটমেন্ট, ফ্যামিলি মোমেন্টস, দেন সেলিব্রেশন, কখনো ইমোশনাল মোমেন্টস। একটা ভিডিওতে যদি ভিউয়ার্স হাসে, কিছু আনএক্সপেক্টেড দেখে, কোনো ফ্যামিলি মোমেন্ট দেখে, অথবা জানতে চায় এরপর কি হবে, তাহলে ভিডিওটা শুধু ইনফরমেশন দেওয়ার জন্যই সীমাবদ্ধ থাকে না, এটা একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়। আর এন্টারটেনমেন্ট কন্টেন্টের ক্ষেত্রে এই ইমোশনাল কানেকশন খুব গুরুত্বপূর্ণ। এবার একটা ভুল ধারণা নিয়ে কথা বলি। অনেকে ভাবেন তার তো 41 মিলিয়ন সাবস্ক্রাইবার্স, তাই তার প্রত্যেক ভিডিওতেই মিলিয়নস অফ ভিউজ আসবে। কিন্তু বাস্তবে ব্যাপারটা এত সিম্পল নয়। রিসেন্ট ডেটা দেখলেই আমরা দেখতে পাচ্ছি কিছু রিসেন্ট ভিডিও 6 মিলিয়ন ভিউজ পেয়েছে, কিছু 4 থেকে 5 মিলিয়ন, কিছু 3 মিলিয়নের কাছাকাছি, কিছু 4 থেকে 5 মিলিয়ন, কিছু 3 মিলিয়নের কাছাকাছি, আবার কিছু তার থেকেও কম। অর্থাৎ সাবস্ক্রাইবার কাউন্ট বড় হওয়া একটা হিউজ অ্যাডভান্টেজ হলেও প্রত্যেকটা ভিডিও এর পারফরমেন্স আলাদা হতে পারে। একটা পার্টিকুলার টপিক, থাম্বনেল, টাইটেল, ভিউয়ার ইন্টারেস্ট এবং অডিয়েন্স রেসপন্স সবকিছু মিলেই একটা ভিডিও কতটা পারফর্ম করবে সেটা প্রভাবিত করতে পারে। আর এখানেই আসে ইউটিউবের রিকমেন্ডেশন সিস্টেম। ইউটিউব শুধু সাবস্ক্রাইবারদের কাছেই ভিডিও দেখায় এমন নয়। একজন ভিউয়ার কোনো ভিডিওতে ক্লিক করলেন, কিছুক্ষণ দেখলেন, তারপর একই ধরনের কন্টেন্টের আরও রিকমেন্ডেশন পেলেন। এভাবে একটা ভিডিও সাবস্ক্রাইবারের বাইরেও নতুন ভিউয়ার্সের কাছে পৌঁছাতে পারে। তাই বড় চ্যানেলের অ্যাডভান্টেজ হলো তাদের অলরেডি একটা হিউজ অডিয়েন্স বেস রয়েছে। নতুন ভিডিও পাবলিশ করার পর ইনিশিয়াল ভিউয়ার্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপর সেই ভিডিও ভালো রেসপন্স পেলে আরও বড় অডিয়েন্সের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হতে পারে। তাহলে এবার মূল প্রশ্নে আসি, সৌরভ যোশী প্রতিদিন এত ভিউজ পান কিভাবে? আমার অ্যানালিসিস অনুযায়ী এর পিছনে কোনো একটা ম্যাজিক ট্রিক নেই, বরং কয়েকটা জিনিস একসঙ্গে কাজ করছে। প্রথম, কনসিস্টেন্সি। দ্বিতীয়, একটা বিশাল এবং রিটার্নিং অডিয়েন্স। তৃতীয়, সাধারণ ঘটনাকে স্টোরি বা এক্সপিরিয়েন্স হিসেবে প্রেজেন্ট করা। চতুর্থ, টাইটেল এবং থাম্বনেইলের মাধ্যমে কিউরিওসিটি তৈরি করা। পঞ্চম, ফ্যামিলি এবং ফ্যামিলিয়ার ক্যারেক্টার্সের মাধ্যমে ইমোশনাল কানেকশন তৈরি করা। আর লাস্ট, একটা ভিডিওকে শুধু ইনফরমেশন নয়, এন্টারটেনমেন্ট হিসেবে তৈরি করা। এই সব কিছু মিলেই একটা পাওয়ারফুল কন্টেন্ট ইকোসিস্টেম তৈরি হয়। তবে এখানে আমাদের জন্য সবচেয়ে বড় লেসন কি, সৌরভ যোশীর মতো 41 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকা একজন ক্রিয়েটারের স্ট্র্যাটেজি হুবহু কপি করলেই আমরা একই রেজাল্ট পাবো না। কারণ তার অডিয়েন্স বছরের পর বছর ধরে তৈরি হয়েছে, তার পার্সোনালিটির সঙ্গে অডিয়েন্সের একটা কানেকশন তৈরি হয়েছে, তার চ্যানেলের একটা স্ট্যাবলিশড আইডেন্টিটি রয়েছে। কিন্তু আমরা তার কাছ থেকে কিছু ইম্পর্টেন্ট লেসন অবশ্যই নিতে পারি। কন্টেন্ট সিম্পল হতে পারে, কিন্তু বোরিং হওয়া উচিত নয়। আপনার ভিডিওতে একটা রিজন থাকতে হবে, কেন মানুষ ক্লিক করবে, কেন মানুষ ভিডিওটা দেখতে থাকবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেন সে আপনার নেক্সট ভিডিওতে আবার ফিরে আসবে। এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, তাহলে ইউটিউবে আপনার কন্টেন্টের পোটেনশিয়াল অনেকটাই বাড়তে পারে। তাই সৌরভ যোশী এর আসল সিক্রেট যদি একটা লাইনে বলতে হয়, তাহলে সেটা কোনো সিক্রেট ট্রিক নয়, এটা কনসিস্টেন্সি প্লাস অডিয়েন্স কানেকশন প্লাস স্টোরি টেলিং প্লাস কিউরিওসিটি। আর এই কম্বিনেশনটাই হয়তো তার চ্যানেলের সবচেয়ে বড় স্ট্রেংথ। আপনার কি মনে হয় সৌরভ যোশীর সাকসেসের সবচেয়ে বড় কারণ কোনটা? কনসিস্টেন্সি, ফ্যামিলি কন্টেন্ট, নাকি তার স্টোরি টেলিং? কমেন্ট করে অবশ্যই জানান। আর যদি আপনি ইউটিউব, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল ওয়ার্ল্ডের এমন আরও ইন্টারেস্টিং অ্যানালিসিস দেখতে চান, তাহলে অল অ্যাবাউট সোশ্যাল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।